আসসালামু আলাইকুম। শুরু করছি পরিচান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩২। রাতের প্রহর যত বাড়তে থাকে নিস্তব্ধতাও সমান তালে বাড়ে। থেমে যায় মানুষের কলরব। ঘুমন্ত গ্রামটাকে মৃত্যুপুরী মনে হয় তখন। তখন যে জেগে থাকে একমাত্র সেই টের পায় নীরবতা। শীত কমতে থাকাতে এই সময়টাতে গরম লাগছে পুরীর। গায়ের কম্বলটা সরিয়ে দিল। মাথা তুলে সায়েরকে দেখে নিল। সে গভীর ঘুমে আচ্ছন্ন। পরি হাতে আরেকটু জোর দিয়ে জড়িয়ে ধরে সায়েরকে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল সে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল পরির। কোনো স্বপ্ন দেখেনি, এমনিতেই ঘুম ভেঙেছে। একইভাবেই সারা রাত ঘুমিয়ে থাকলে তো কষ্ট হবে সায়েরের। এপাশ ওপাশ ফিরতে পারবে না। তাই পরে সিদ্ধান্ত নিল নিজের বালিশে ঘুমানোর, কিন্তু সে উঠতে পারল না। সায়ের ততক্ষণে জেগে গেছে। চোখ বন্ধ রেখেই সে বলে উঠল, এমন করছেন কেন পরিজান? আমাকে একটু ঘুমাতে দিন। বলতে বলতে হাতের বাঁধন আরও শক্ত করে সায়ের। আমি আবার কি করলাম? আপনার সুবিধার জন্যই তো সরে যাচ্ছি। আমার তো আপনাকে নিয়ে ঘুমাতেই সুবিধা হচ্ছে, আপনার হচ্ছে না বুঝি? পরি কথা বলল না, ওভাবেই রইল। কিছুক্ষণ পর পরি বলল, শুনেছি সত্যিকারের ভালোবাসা নাকি কাঁদায়। ভালোবাসায় চোখের পানি না ঝরলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না। আপনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার ভালোবাসা আপনাকে প্রতিদিন কাঁদাবে পরিজান। নিত্য নতুন ভালোবাসায় আপনি কাঁদতে প্রস্তুত হন। সুখের কান্না সবাই হাসি মুখে বরণ করে, আমিও হাসি মুখে নিলাম। আমার এই কান্না যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে মালি সাহেব। সেই দায়িত্ব আপনার। যথা আজ্ঞা পরিজান। ভালোবাসার পরিপূর্ণ রূপ হলো চোখের জল। ভালোবাসা মানুষকে কাঁদায়। জীবন অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। কোন খণ্ডে জীবন ভালোবাসা এসে জীবনকে রঙিন করে দেয়, পরে এই রঙিন স্মৃতিগুলো বিষণ্ণতার পরশা সাজিয়ে মানব হৃদয়কে কাঁপিয়ে দেয়। আবার কিছু খণ্ডে সে সুখ পায়, তখন সুখের কান্নায় আবেগ পুলিত হয়। হ্যাঁ, ভালোবাসা মানুষকে কাঁদায়। সেই পাওয়ার খুশিতে কাঁদে, কেউ পাওয়ার খুশিতে কাঁদে আর কেউ না পাওয়ার বেদনায়। তবে সবার চাওয়া একটাই থাকে, দিন শেষে যেন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে পারে। সকাল সকাল আড়তে চলে গেছে সায়ের। আজকে ওর কাজের প্রথম দিন। পরি উঠোনে দেওয়া দরজা পর্যন্ত সায়েরকে এগিয়ে দিয়ে গেছে। ঘরে এসে পরি শূন্যতা অনুভব করে। সেটা সে তার স্বামীর জন্য। এখন থেকে রোজ সায়েরের আসার অপেক্ষা করবে পরি। কিছু অপেক্ষা অত্যন্ত মিষ্টি, যা উপভোগ করার অনুভূতি অসাধারণ। ফুপুর সাথে কাজকর্মে আর গল্প করেই সারাদিন কাটাতে হয় পরীকে। নিজের কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করলো পরি। দুপুরের গোসলের জন্য কলপারে যেতে উদ্যত হতেই চামেলি এলো। পরীকে দেখে বলল, নতুন ভাবি নাইতে যাও? পরি হেসে বলল, হ্যাঁ। ও, আমার লগে পুকুরে যাইবা? না, পুকুরে যাওয়া মানা আমার। তোমার ভাই যেতে বারণ করেছে। আরে নতুন ভাবি, পুকুরে কেউ যায় না, আমগো ঘরের পিছনে পুকুরটা। আমরা বাড়ির মানুষ যাই খালি। আব্বা আর কাকারা তো খেতে গেছে, আইব সন্ধ্যার পর। আহো তুমি, আমি যাই, মজা হইব। চামেলির কথা শুনে হাসল পরি। তারও ইচ্ছা করে পুকুরে সাঁতার কাটতে, কিন্তু সায়ের মানা করেছে, তাই সে যাবে না বলে। খুশি নাও পরীকে একবার পুকুরে যেতে বলল। শ্বশুর বাড়ির কোথায় কি আছে তা দেখতে হবে না? পরি ভাবল, সায়ের তো এখন বাড়িতে নেই, সে কোথায় গোসল করছে তা তো সায়ের দেখবে না। একদিন পুকুরে গেলে কিছু হবে না। বাড়িতে থাকতে স্বাধীনতা পাইনি, এখানে অন্তত মালার মতো কেউ বকবে না। কাপড় রেখে গামছা নিয়ে পরি চামেলির পিছন পিছন গেল। বড় ঘোমটা টেনে এদিক ওদিক তাকাতে তাকাতে গেল পরি। পুকুর ঘাটে গিয়ে ভালো করে চারিদিক দেখে নিল সে। চারিদিকে ঝোপঝাড়, কলা গাছ আর কলা গাছ। তাছাড়া পুকুরে আসতে হলে বাড়ির ভেতর দিয়ে ছাড়া আসার কোনো কায়দা নেই। চম্পা সবে পুকুরে গোসলে নেমেছে। পরি আর চামেলিকে দেখে অবাক হলো সে। রাগান্বিত কণ্ঠে চামেলিকে বলে, তুই নতুন ভাবিরে এইখানে আনছস কেন? সেহরান ভাই মানা করছে না নতুন ভাবিরে নিয়ে বাইরে যাইতে? আমগো পুকুরে তো কেউ আহে না আপা, হ্যাল লাইগে নিয়ে আইলাম। চম্পার ভালো লাগলো না চামেলির জবাব। পরি বেশ বুঝতে পারলো যে চম্পা তাকে দেখে রাগ করছে। রাগ করাটাই স্বাভাবিক, তাই পরি কিছু বলে না। চম্পা দ্রুত উঠে চলে গেল। চামেলি পুকুরে নামতে নামতে বলল, নতুন ভাবি সাবধানে নামেন, ঘাট কিন্তু পিছলা। পরি তাই সাবধানে নামলো। দুটো খেজুর গাছ পাশাপাশি রেখে ঘাট বানানো হয়েছে।
বহুদিন পানিতে ডুবে থাকার কারণে গাছ দ্রুততে শ্যাওলা ধরে আছে, যার ফলে পিচ্ছিল হয়ে গেছে। তাই দেখে শুনে পা ফেলছে পরি। পুকুরের পানিতে শরীর ভেজাতে বেশ লাগলো পরির। বেশিক্ষণ সাঁতার কাটলো না সে, তাড়াতাড়ি উঠতে হবে। চামেলির আগে উঠে এলো, কিন্তু পরি উঠতে গিয়ে পড়ল বিপাকে। হাত ফসকে সাবানটা পড়ে গেল পানিতে। পরি চামেলিকে ডেকে বলল, সাবানটা পানিতে পড়ে গেছে চামেলি, এবার কি হবে? ডুব দিয়ে খোঁজো, পাইয়া যাইবা। আমার কতবার সাবান হারাইছে, হাত রাইলে পাইয়া যাইবা, ডুব দাও। চামেলির কথা মতো পরি আবার পানিতে নামলো। ডুব দিয়ে সাবান খোঁজার চেষ্টা করলো। পানির নিচে কতক্ষণ আর দম আটকে থাকা যায় সাবান না পেয়ে। পরি পানির উপরে এসে দম বড় করে ছাড়লো। তবে সাথে সাথে দম আটকে আসার উপক্রম হলো, কারণ চামেলির জায়গাতে স্বয়ং শায়ের দাঁড়িয়ে আছে। পরনে তার গেঞ্জি আর লুঙ্গি, হাঁটু পর্যন্ত উঠিয়ে গিট্টু দেওয়া তার লুঙ্গিটা। মনে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এসেছে শায়ের। সাহসী পরি স্বামীর ভয়ে ঢোক গিলল। শায়ের পরীকে বারবার বাইরে যেতে নিষেধ করে দিয়েছে। শায়ের বাড়িতে না থাকলে তো একেবারেই পরীর বাইরে যাওয়া নিষেধ। শায়ের হাতে একটা ছোট লাঠি দেখে পরী আরো ঘাবড়ে গেল। মারবে নাকি? শায়ের গম্ভীর কণ্ঠে বলল, আপনি পুকুরে এসেছেন কেন? আমি যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম, মনে রাখেননি তাই না? না মানে আসলে আজকেই এসেছি, আর কখনো আসবো না, কথা দিচ্ছি। আমার কথা না রেখে এখন কথা দেওয়া হচ্ছে। পরী করুণ স্বরে বলল, মাপ চাইছি, আর হবে না। উঠে আসুন। সাবান পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না তো। আপনি একটু দেখুন না খুঁজে। পরীর অসহায় মুখ দেখে শায়ের পানিতে নামলো। ডুব দিয়ে মুহূর্তেই সাবানটা খুঁজে আনলো। সাবান দেখে পরীর মুখে হাসি ফুটলো। শায়ের থেকে সাবানটা নিয়ে বলল, যাক, অবশেষে পাওয়া গেল। এখন আর খুশি হওয়া লাগবে না। আমাকে কথা দিন আর কখনোই পুকুরে আসবেন না, আর আমি ছাড়া কারো সাথে বাড়ির বাইরে যাবেন না। আমাকে নিয়ে এত ভয়ের কি আছে মালি সাহেব? শায়ের পরীর হাতটা ধরে কাছে টেনে নিল। আমার একটিমাত্র পরিজান, আমি চাই না যে আমি ছাড়া পরিজানের দর্শন অন্য পুরুষ করুক। আপনাকে আমার কাছে খুব যত্ন করে আগলে রাখবো। আপনার হাতে লাঠি দেখে ভাবলাম মারবেন বুঝি আমাকে। ভালোবেসে কাঁদতে চেয়েছেন না, লাঠি দিয়ে মেরে কাঁদাবো। পরি মৃদু রাগ নিয়ে বলে, কি? শায়ের হাসলো, অতঃপর পরীকে নিজ আলিঙ্গনে নিয়ে বলল, ভালোবেসে কুল পায় না আবার মারবো। পার থেকে চামেলির গলা শোনা গেল, আরে আরে সেহরান ভাই, তোমরা এখনো উঠো নাই, ঠান্ডা লাগবো যে। থতমত খেয়ে পরীকে ছেড়ে দিল শায়ের, কিন্তু চামেলির ভাবান্তর নেই। বোকা মেয়েটা অত কিছুই বুঝলো না। শায়ের ধমকে চামেলিকে বলল, তোর মার খেয়ে হয়নি না, দাঁড়া আবার আসছি। দৌড়ে চলে গেল চামেলি। একটু আগে শায়ের পুকুর পাড়ে এসে চামেলিকে দুঘা লাগিয়েছিল পরীকে ঘাটে আনার জন্য। বাড়ি ফিরে এসে সে যখন দেখলো ঘরে পরি নেই, তখন ফুপুকে জিজ্ঞেস করে। শায়েরকে রাগ করতে দেখে সমস্ত দোষ তিনি চামেলির উপর দিয়ে দেন, যার ফলস্বরূপ লাঠির বাড়ি চামেলির উপর পড়ে। পরীকে নিয়েই বাড়ি ফিরে এলো শায়ের। আজকে ভালোই বেঁচে গেছে, আর এই ভুল করা যাবে না। মালার কথা মনে পড়ল পরীর। মালা শায়েরকে বলেছিল পরীকে আগলে রাখতে, শায়ের সেই চেষ্টাই করছে। ভেজা কাপড় বদলে ঘরে এলো পরী। সে শায়েরকে জিজ্ঞেস করলো, আপনি আজ চলে এলেন যে? বলে গেলেন তো ফিরবেন সন্ধ্যায়। আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে এলো পরিজান, পারলাম না থাকতে। আপনি কি আমাকে একটু মনে করেননি? আপনাকে তো ভুলিনি, তাহলে মনে পড়বে কি? একটা মানুষকে তখনই মনে পড়ে যখন ভুলে যায়। শায়ের পরীর কাছে আসার চেষ্টা করতে খুশিনা এসে ঢুকলো। মুখটা বিকৃতি করে শায়ের সরে গেল। তাকে আবার আড়তে যেতে হবে, প্রতিদিন দুপুরে সে খাওয়ার জন্য আসবে, এই চুক্তিতে সে কাজে ঢুকেছে। এখন যাবে, আবার আসবে সন্ধ্যার পর। বেশিক্ষণ থাকলো না শায়ের। দুপুরের খাবার শেষ করে সে চলে গেল। পরী পরবর্তী সময়টুকু শায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে সন্ধ্যা নেমে এলো। ফুপু বাড়িতে নেই। অভ্যাস মতো সে পাশের বাড়িতে গেছে। দরজায় টোকা পড়তে খুশি হলো পরী। দ্রুত দরজা খুলতে গিয়েও থেমে গেল। শায়ের বলেছিল রাতে সে যদি না ফেরে তাহলে দরজায় আওয়াজ পেলেই যাতে সে দরজা না খুলে। তাই পরী থেমে গেল। আগে জানা দরকার কে এসেছে, তাই সে জিজ্ঞেস করলো কে। অপর পাশ থেকে জবাব না পেয়ে পরী বুঝে গেল যে শায়ের আসেনি। তাহলে কে এসেছে?